শাওন বুথ এফএম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজ এমন একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা শোনাবো, যেটি কিভাবে শয়তান দিয়ে কালো জাদু করলো এবং সেই কালো জাদুর আবারও প্রভাব শয়তানের উপর পড়লো। এমন একটি ভয়ঙ্কর ঘটনা শুনতে পারবেন আজকের এপিসোডে। আজকের এপিসোডটি আপনার কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি কথা না বাড়িয়ে চলুন আমি ঘটনাটি পড়ি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলছি। প্রতি রাতের মতন আজকেও রুমের মধ্যে কিছু অস্বাভাবিক শব্দ শুনে ঘুম ভেঙে গেল আয়নার। ঘুম জড়ানো চোখে লাফিয়ে উঠে বসে আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রুমটাই গুটগুটে অন্ধকার, কিন্তু সেই শব্দটা এখনো ওর কানে বাড়ি খেয়ে যাচ্ছে বরাবরের মতন। আয়না কাঁপা কাঁপা হাতে পাশের টেবিলের ল্যাম্পটা অন করলো, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কে আছে আমার রুমে? কেন প্রতি রাতে এমন বিদকুটে শব্দ করে আমার ঘুম ভাঙিয়ে দিন? দয়া করে যেই আসুক না কেন প্রতি রাতে এভাবে শব্দ করে ভয় দেখাচ্ছেন কেন আমায়? কথাগুলো বলেই হু হু করে খাইতে দিল আয়না, কারণ এতক্ষণে রুমের মধ্যে হওয়া শব্দটা বন্ধ হয়ে গেছে। চারিদিকে নীরব নিস্তবতা সব কিছু, কিন্তু কে যেন প্রতি রাতে এইভাবে ওকে বই দেখিয়ে ঘুম ভাঙিয়ে দেয় সেটা আয়না জানে না। গত 1 মাস হলো আয়নার সাথে প্রতি রাতে এমন ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনার কোনো অর্থই জানা নেই আয়নার কাছে। প্রথম বেশ কিছুদিন আয়না নিজের হলুসিয়েন্স মনে করে ব্যাপারটা এড়িয়ে যেত, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছে সে সত্যি রাতে ওর রুমে কিছু একটা আসে, আর এমন অদ্ভুত শব্দ ওর ঘুম ভাঙিয়ে দিয়ে আবারও উধাও হয়ে যায়। আর অদ্ভুতভাবে সারা রাত আর একটু ঘুম আসে না আয়নার চোখে। বারবার মনে হচ্ছে ওই রুমে ওর পাশে কিছু আছে, কিন্তু মনে হয় আয়নার চোখ খুলে দেখে সেখানে আর কেউ নেই, সেখানে কিছুই দেখতে পায় না। ব্যাপারটা নিজের বান্ধবীর সাথে বেশ কয়েকবার শেয়ার করেছে আয়না, কিন্তু ওর বান্ধবীরা প্রতিবারের মতোই ওর কথাগুলো মজা ভেবে উড়িয়ে দিয়েছে। সবাই মনে করে আয়নার কাছে মিথ্যা গল্প বানিয়ে বলছে, কারণ ওই ঘটনার কোনো প্রমাণই দিতে পারেনি আয়না। বান্ধবীকে বিশ্বাস করায় আয়না নিজের আম্মুকে এই ব্যাপারে সব কিছু বলেছিল। আয়নার আম্মু আয়েশা বেগম আয়নার কথা বিশ্বাস করে 2 রাত ওর সাথে ওর রুমেই ছিল, কিন্তু অদ্ভুতভাবে শব্দটা আয়না শুনতে পেলেও ওর আম্মু শুনতে পায় না, যার কারণে সবাই ভেবেই নেয় আয়না মিথ্যা গল্প বানিয়ে বলছে। সেই থেকেই সবার কাছে হাসির পাত্র হওয়া থেকে বাঁচার জন্য আর কাউকে কোনো কিছু বলেনি আয়না। প্রথম নিজেকে নিয়ে বুঝতো সে সব কিছু ওর মনের ভুল, তাছাড়া আর কিছুই না, কিন্তু ইদানিং শব্দটা আরও বেশি বেড়ে গেছে, অসহ্য হয়ে পড়ছে আয়না। রাতের ঘুম কেড়ে নিয়েছে এই শব্দটা বড়ই অদ্ভুত রকমের একটা শব্দ। কখনো মনে হয় আয়নাকে কেউ একজন নাম ধরে ডাকছে, কিন্তু কণ্ঠটা কেমন জানি একদম অন্যরকম শুনতে, এই যেন কোনো মানুষের কণ্ঠ নয় এটা। আবার কখনো আয়নার মনে হয় কেউ ওর খুব কাছ থেকেই ওকে দেখছে, ওকে স্পর্শ করে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু যখনই আয়না নিজের চোখ খুলে জিনিসটাকে দেখার জন্য, তখনই সেটা হাওয়া হয়ে যায়, কিছু দূরে দেখতে পায় না আয়না। তারপর সারা রাত কান্না করে কেটে যায় ওর। কাউকে বলার মতন কোনো পথ নেই, কারণ সবাই ভাবে আয়না মিথ্যা গল্প বানিয়ে বলছে, সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। এমনকি আয়নার আম্মু এখন ওকে বিশ্বাস করে না। মাঝে মাঝে নিজেকে বড় বেশি অসহায় লাগে আয়নার। সারা রাত কান্না করতেই কেটে গেল আয়নার। শেষ রাতে ফজরের আজান হলে উঠে ওয়াশরুমের দিকে গেলে অজু করে এসে নামাজ পড়ে নিল সে। তারপর রুম থেকে বেরিয়ে রান্না করে ওর আম্মুর পাশে গিয়ে দাঁড়ালো। আয়নার আম্মু আয়েশা বেগমের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলো, কি হয়েছে তোমার আয়না? তোমার চোখ মুখ এমন ফুলা লাগছে কেন? তুমি কি রাতে ঘুমাওনি নাকি? আয়েশা বেগমের এমন প্রশ্নে সে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, হ্যাঁ হাসি আয়না, কারণ ওর আম্মুকে অনেকবারই বলেছে প্রতি রাতের ওর রুমে এক অদ্ভুত শব্দ হওয়ার কথা,
কিন্তু আয়েশা বেগম ওই কথাটা বিশ্বাস করেন নাই, যে কারণে আয়নার আর কোনো ইচ্ছা নেই তার আম্মুকে সেই কথা বলার, নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করবার। তাই আয়না ওর আম্মু আয়েশা বেগমের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে সেখান থেকে চলে যান। আয়নার এমন আচরণে ওর চলে যাওয়া দেখে আয়না বেশ বিরক্ত হয়। আয়েশা বেগম এবং হাবিবুর রহমানের একমাত্র মেয়ে আয়না। ও খুব আদরের মেয়ে। আয়নার পর আর কোনো ছেলেই হয়নি তাদের ঘরে, তাই ওকে একটু বেশি ভালোবাসেন হাবিবুর রহমান আর আয়েশা বেগম। আয়েশা নামের মতো হলো সুন্দরী, হলুদ ফর্সা গায়ের রং, চোখগুলো বাসা বাসা হরিণী চুকি, কোমল পর্যন্ত লম্বা চুল, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, নাকটা বসির মতন খাড়া ও সুন্দর। সব মিলিয়ে আয়নার চেহারাটা অসম্ভব সুন্দর ও নজর কাড়া। ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছিল আর খবরের কাগজ পড়ছিল হাবিবুর রহমান। আয়নার চুপটি দেখে পাশে বসে ওর কাঁধের উপর মাথায় হাত রেখে তাকিয়ে খবরের কাগজের দিকে। মেয়ের এমন আচরণে হাবিবুর রহমান কিছুটা অবাক হয়ে যান, তাই হাতের খবরের কাগজটা পাশে রেখে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। কি হয়েছে মামুনি, তোমার এমন দেখাচ্ছে কেন? মন খারাপ হয়েছে নাকি? কোন কারণে? তোমার মা না কি হয়েছে? আম্মু আমাকে বকেছে তোমায়? হাবিবুর রহমানের এমন কথা শুনে দীর্ঘ শ্বাস ছাড়ে আয়না। তারপর আলতো হাসি এসে বলে, তেমন কিছু না আব্বু, এমনি ইচ্ছা হলো তোমার পাশে বসার, তাই এসে বসলাম। আচ্ছা তুমি খবরের কাগজ পড়ো, আমি তাইলে যাই। কথাগুলো বলেই হতাশ হয়ে সেখান থেকে উঠে গেল আয়না, এবং কিন্তু এর আগেই ওর আব্বু হাবিবুর রহমান ওর হাত ধরে ফেললো। তারপর ওকে নিয়েই পাশের বাঁশের বাড়িয়ে মাথায় স্নেহের পলম বুঝিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামুনি? তার বাবা বলে তাকে, কি হয়েছে মামুনি, বলো আমায়, তোমাকে কি এমন দেখাচ্ছে কেন? ইদানিং দেখছি তুমি সব সময় মনমরা হয়ে থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। কি হয়েছে বলো আমায়, এইভাবে মনমরা হয়ে থাকো কেন তুমি? তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমাকে এভাবে মনমরা দেখলে তো ভালো লাগে না আমাদের। তুমি কেন বুঝো না? কিছু হয়ে থাকলে বলো আমায়, বাবার কাছে বলো। হাবিবুর রহমানের এমন কথা শুনে এবার আর নিজেকে সামলে রাখতে পারলো না আয়না। হু হু করে কেঁদে দেয়। আব্বুর হাতে জড়িয়ে ধরে আয়নাকে এভাবে কান্না করতে দেখলে বেশ কিছুটা গাবড়ে যান হাবিবুর রহমান। আয়নার মাথায় হাতটা বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে আয়না, এভাবে কাঁদছো কেন তুমি? কি হয়েছে বললো আমায়, কলেজে কি কিছু হয়েছে? তোমায় কি হয়েছে বলবা না? এভাবে কাঁদো না মামুনি। আয়নার কান্নার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে চলে আসলেন আয়েশা বেগম। আয়েশা বেগমকে আসতে দেখে হাবিবুর রহমান উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়নার, ও এভাবে কাঁদছে কেন? তুমি কি কিছু বলেছো আমার মেয়েটাকে? এভাবে কাঁদছে কেন ওর? হাবিবুর রহমানের কথা শুনে আয়েশা বেগ বউ কুঁচকে বলল, আমি তো কিছুই বলিনি, বরং ওর কান্নার আওয়াজ শুনেই তো ছুটে এলাম। তো কি হয়েছে জানতে? আয়নার এভাবে কাঁদছো কেন তুমি? তোমার কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? আয়নার আব্বুর প্রশ্ন শুনে নিজেকে যতটা সম্ভব সামলে নেয় আয়না। হাতের উল্টা পিঠ হয়ে চোখ মুখে ফুফিয়ে বলে, আমার কিছু হয়নি আব্বু আম্মু, তোমরা উত্তেজিত হইও না। আসলে শরীরটা ভালো লাগছিল না, রাতে ঘুম হয়নি। ঠিক তো হয়তো আমার শরীর এভাবেই ফুলা লাগছে। সে কি মামুনি, তুমি আগে কেন বলোনি আমায়? তোমার রাতে ঘুম হয় না, শরীর ভালো নেই তোমার। আয়েশা তুমি আমাদের তাড়াতাড়ি সকালের নাস্তা দাও, আমি আয়নাকে নিয়ে সেলিমের কাছে যাব। এবং আয়নার মাথায় হাত বুলিয়ে মমতার কণ্ঠে কথাগুলো বললেন হাবিবুর রহমান। ওনার কথা শুনে আয়েশা বেগম আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেলেন খাবার রেডি করতে। হাবিবুর রহমানের আয়নার মাথায় হাত বুলাতে বললেন, আচ্ছা মামুনি, তুমি নাস্তা করে দ্রুত রেডি হয়ে এসো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব।
আব্বুর কথা শুনে ছোট একটা নিঃশ্বাস নিল আয়না। বলল, জি আব্বু। সকালের নাস্তা শেষ করে নিজের রুমে গিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বোরকা করে রেডি হচ্ছিল আয়না। এমন সময় হঠাৎ বেলকুনির দিকে নজর পড়ে আর কুচকুচে কালো রঙের একটা বিড়াল দেখতে পায়। চোখ মুখে যেন অগ্নির লাভা লাভা সে এক নজরে তাকিয়ে আছে ওর দিকে। বিড়ালটাকে দেখে সে বেশ ভয় পেয়ে যায় আয়না, কারণ ওর রুমে তো কখনো বিড়াল আসা সম্ভব নয়। আয়নার রুমটা তো দোতলা, আর দোতলা বেলকুনির দিকে কোনো বিড়াল প্রবেশ করে না, একদমই বাবুনাই ছাড়াই কিছু নয়। তাও আবার আয়নার রুমের বেলকুনির কোনো দরজাই নেই, পুরোটাই গ্রিল দিয়ে আটকানো। আয়না বিড়ালটাকে চোখের দিকে তাকাতেই যেন তার অন্তরাত্মা কেঁপে ওঠে। বিড়ালটা অস্বাভাবিক তুলনায় একটু বেশি কালো আর একটু বড় সাইজের। বিড়ালটা এক পা করে এগোতে এগোতে আয়নার দিকে এলো। বিড়ালটা নিজের কাছে এগিয়ে আসতে দেখে ভয়ে কিছু গেল আয়না। এমন সময় দেওয়ালের সাথে ফিট টেকে যায় ওর। বিড়ালটা ওর একদম কাছে চলে আসতেই বয়ে চোখ দুটো বন্ধ হয়ে নিয়ে জোরে একটা চিৎকার দেয় আয়না। আয়নার চিৎকার শুনে পাশের রুম থেকে হাবিবুর রহমান ওর আয়েশা বেগম ছুটে আসে ওর রুমে। তারপর আয়নার কাছে গিয়ে ওর হাত হালকা করে জাকিয়ে আয়েশা বেগম উত্তেজিত হয়ে জিজ্ঞেস করেন, আয়না কি হয়েছে তোমার? তুমি এভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? আর চিৎকার করছো কেন এভাবে? আয়েশা বেগমের এমন কথা শুনে হাবিবুর রহমান আয়নার মাথায় হাত বুলিয়ে স্নেহ ভরা কণ্ঠে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, আমার মামুনি, তুমি কি কিছু দেখে ভয় পেয়েছো? এভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? তাকাও, আমার দিকে তাকাও, আমি তোমার বাবা। আব্বুর কণ্ঠ শুনতে পেয়ে ধীরে ধীরে চোখ খুলে আয়না। তারপর কাঁপা কাঁপা গলায় বলে ইশারা করে বলে, বিড়াল খুব ভয়ানক একটা কালো রঙের বিড়াল ছিল এখানকার। কোথায় গেল বিড়ালটা? আয়নার কথা শুনে হাবিবুর রহমান আর আয়েশা বেগম একসাথে ওর ইশারা করা স্তনের দিকে তাকায়, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না তারা। এমনকি পুরো রুমের কোথাও বিড়ালের চিহ্নটুকুও নেই। বিড়ালটাকে না পেয়ে আয়নার দিকে তাকিয়ে হাবিবুর রহমান বলেন, কি সব আবুল তাবুল বলছো মামুনি? এখানে তো বিড়ালের কোনো চিহ্ন কোথাও নেই। আর তাছাড়া তোমার এখানে বিড়াল আসবে কোথা থেকে? তুমি ভেবে দেখো তো, হয়তো রাতে ঘুমাওনি, তাই শারীরিক দুর্বলতার কারণে এরকম উল্টাপাল্টা দেখছো। আচ্ছা বাদ দেও, আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। কথাটা বলে আয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাবিবুর রহমান সেখান থেকে চলে যান তার রুমে। ওনার সাথে আয়েশা বেগম চলে যান। ওনারা চলে গেলে আয়েশা কিছুক্ষণ চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর নিচু হয়ে খাটের নিচে এবং পুরো রুমটা খুঁজে ওর বিড়ালটা কোথায় আছে কিনা, কিন্তু না, বিড়ালের চূর্ণ কোথাও নেই। আয়নার তখন একটু ভয় পেলেও মনে মনে ভাবে হয়তো চোখে বড় কিছু ছিল ওর, তাই বিড়ালটা চিহ্ন মাটাও নেই, জেরে ফেলেছে। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বোরকা পরে রেডি হয়ে নেয় আয়না। বেলা 10:30 আয়নাকে নিয়ে ওর আব্বু হাবিবুর রহমান বসে আছেন তার বন্ধু ডাক্তার সেলিম শিকদার এর চেম্বারে। সেলিম শিকদার আয়নার দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, তা আয়না মামুনি, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। জি আঙ্কেল, আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মুস্কি হেসে কথাটা বলল আয়না। আয়নার কথার উত্তরের সামনে থাকা কলমটা খেফ লাগাতে লাগাতে ডাক্তার সেলিম শিকদার বললেন, এই তো ভালো আছি। তা হাবিব, হঠাৎ কি কারণে আজকে আমার আগমন? অসুস্থ নাকি তুই? হাবিবুর রহমান গভীর সুরে বললেন, না রে সেলিম, কোনো সমস্যা নেই, কিন্তু দেখ আয়না বেশ কিছুদিন হলো রাতে নাকি ঘুমায় না, তাই একটু দেখ ওর কি হয়েছে। ডাক্তার সেলিম শিকদার আয়নার দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, তাই নাকি মামুনি? বলো তোমার কি সমস্যা? মনে হয় রাতে কোনো ঘুমাও না তুমি, আর কি সমস্যা আছে সেগুলো বলো আমায়। ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে আয়না ওর আব্বু হাবিবুর রহমানের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। হাবিবুর রহমান আয়নার চাহনি দেখেই বুঝতে পারলেন যে
ওনার সামনে আয়না কিছু বলতে চাচ্ছে না, তাই যে হালকা কাশি দিয়ে সেলিম শিকদারকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা সেলিম, তোরা কথা বল, আমি একটা ফোন করে আসছি, তাই বাইরে বাইরে আসি, দরকার পড়লে আমাকে ডেকে নিস। কথাটা বলে সেখান থেকে উঠে বাইরে চলে যান হাবিবুর রহমান। উনি বাইরে যেতেই সেলিম শিকদার আয়নার দিকে তাকিয়ে নরম সুরে বললেন, হে মামুনি, এখন বলো তোমার কি সমস্যা, কি হয়েছে তোমার, রাতে ঘুমাও না কেন? ওনার কথা শুনে জুড়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আয়না তারপর বলতে শুরু করলো, আঙ্কেল, আমি কথাগুলো আপনাকে কিভাবে বলবো ঠিক ভেবে পাচ্ছি না, তবে আপনি যেহেতু ডাক্তার, আপনাকে কথাগুলো বলতেই হবে। আপনি বিশ্বাস করবেন কি না আমি জানি না আপনি আমাকে যে ঘটনাগুলো বলতে চাইছি সেগুলো আমার মনের ভুল নাকি সত্যি। সত্যি কি এগুলো আমার সাথে ঘটেতেছে প্রতিনিয়ত? এটুকু বলেই থামলো আয়না, তারপর ছোট্ট করে একটা নিঃশ্বাস নিল। ওর কথা শুনে ডাক্তার সেলিম শিকদার বউ কুঁচকে গভীর সুরে বললেন, আসলে কি হয়েছে আয়না, বলো তো আমায়, তোমার এত অফসেট দেখাচ্ছে কেন? ডাক্তার আঙ্কেলের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল সে, তারপর ওনার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে আঙ্কেল, প্রায় 1 মাসের মতন প্রতি রাতে হঠাৎ করে আমার রুমে কিছু একটা শব্দ হয়, আর যখনই ঘুমানোর জন্য প্রস্তুত নিয়ে শুয়ে পড়ি আর হালকা করে ঘুমের মতো হই, তখনই একটা অদ্ভুত শব্দ আমার পুরো রুমটা গ্লাস করে নেয়, আর যার কারণে আমার ঠিকমতো ঘুম ভেঙে যায়। আবার কখনো কখনো মনে হয় আমার আশেপাশে কেউ আছে, তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগছে, কিন্তু আমি তাকে ছাড়তে পারি না, তাকে দেখতে পারি না। আমি জানি না এটা আমার মনের ভুল নাকি সত্যি, তবে আঙ্কেল, এই অদ্ভুতভাবে যখনই রাতে ওই শব্দটা আমার রুমে হয় আর আমার ঘুম ভেঙে যায়, তারপর থেকে সারা রাত আমি আর কিছুতেই আমি ঘুমাতে পারিনি। ভীষণ অস্বস্তি শুরু হয় আমাদের মাঝে। এতটুকু বলে হু হু করে কাঁদতে লাগলো আয়না। আয়নাকে দেখে সান্ত্বনা দিয়ে গভীর সুরে ডাক্তার সেলিম শিকদার বললেন, কুল ডাউন মাই জিয়ান, কুল ডাউন, নিজেকে শান্ত করো, আর ঠিক কি ঘটেছে তোমার সাথে সব কিছু আমার কাছে খুলে বলো। তবে এই ব্যাপারটা কি তুমি এর আগে কারো কাছে বলেছো নাকি আমার কাছে আজ প্রথম বলছো? আঙ্কেলের কথা শুনে আমার বান্ধবীর সাথে বলেছিলাম, তারা আমাকে কথা শুনে প্রথমে বিশ্বাস করলেও পরে আমি এসব ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারিনি ওদেরকে, যে কারণে তারা ভয় দেখানোর জন্য মিথ্যা গল্প বানিয়ে বলছে, এরকম বলতো আমায়। কিন্তু বিশ্বাস করেন আঙ্কেল, সত্যি প্রতিদিন রাতে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এটুকু বলেই আয়না থামিয়ে দিল ডাক্তার সেলিম শিকদার বলল, তোমার বাড়ি থেকে তোমার আব্বু আম্মুকে এসব ব্যাপারে কিছুই বলুনি? জি আঙ্কেল, আমি আম্মুর কাছে এই ব্যাপারটা শেয়ার করছিলাম। যখনই আমার বান্ধবীরা আমার কথা বিশ্বাস করেনি, তখন আম্মু আমার কথা বিশ্বাস করে আমার রুমে 2 দিন রাতে ছিল, কিন্তু অদ্ভুতভাবে সে রাতে এইরকম শব্দ হয় না আর কিছুই। আম্মু সেটা বলি, কিন্তু আমি শব্দটা শুনতে পেলেও সেই শব্দটা আমার আম্মু শুনতে পায় না। কিন্তু সারা রাত আমি শব্দ শুনলেও আম্মুর কাছে একটু শব্দও পৌঁছায়নি। সেদিন রাতে আম্মু প্রচুর বিরক্ত বোধ করে আমার কথায়। সে ভাবে যে আমি মিথ্যা গল্প বানিয়ে বলছি। আম্মু ওর এখন আর আমার কথা বিশ্বাস করে না। কথাগুলো বলেই হু করে আবারও কাঁদতে লাগলো আয়নাকে কাঁদতে দেখে নিজের চেয়ার ছেড়ে ওর কাছে উঠে আসলো ডাক্তার সেলিম শিকদার। তারপর আয়নার মাথায় হাত বুলিয়ে বলল, আয়না মামুনি, কান্না করো না, কিছু হয়নি তোমার। আমি দেখছি ব্যাপারটা, আসলে তুমি হয়তো পড়াশোনা নিয়ে অতিরিক্ত টেনশন করেছো, যে কারণে তোমার হেলোসিস হচ্ছে, আর এজন্যই তুমি এসব শুনছো বা অনুভব করছো। তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়।
তুমি এখন একটু বাইরে গিয়ে বসো, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলতে চাই। আর ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে হাতের উল্টো পিঠ হয়ে নিজের চোখ দুটি মুছে দিল আয়না। তারপর বলল, না আঙ্কেল, আমি বাইরে বসবো না, আমার কলেজে যেতে হবে। এমনি আজকে দুটো ক্লাস মিস হয়ে গেল, আর দেরি করলে পৌঁছাতে সবগুলো ক্লাস মিস হয়ে যাবে। আপনি আব্বুর সাথে কথা বলুন, আমি কলেজে চলে যাচ্ছি। কথাটা বলেই চেয়ার ছেড়ে উঠল আয়না। তারপর আঙ্কেলের সামনে সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে ওর আব্বুকে ভিতরে যেতে বলে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। আয়না কলেজে যেতেই হাবিবুর রহমান সেলিম শিকদারের কেবিনে প্রবেশ করলেন। কেবিনে ঢুকেই দেখলেন সেলিম শিকদার তার দুই হাত মুঠো করে টেবিলের ওপর পাতিতে হাতের ওপর বর করে রেখেছে, যেন ভাবছে হাবিবুর রহমান ওর পাশে এগিয়ে দিয়ে একটা চেয়ার টেনে বসে ওঠেন। কি হলো এটা আয়নার সাথে? ওর সমস্যাটা জানতে পারিনি। আমার মেয়েটা সুস্থ হবে তো ডাক্তার সাহেব? সেলিম শিকদারের তার নিজের হাতটা তুতলির নিচ থেকে সরিয়ে কপাল ভাঁজ করে বলে উঠলেন, আয়না মামুনির সাথে কথা বলতে আমি যতটুকু বুঝতে পারলাম, তাতে আপনারা মনে হয় হয়তো পড়াশোনা নিয়ে খুব বেশি টেনশনে থাকে, আর রাতে হয়তো যে কারণে ঘুম হয় না, ও ঠিক করে সেই কারণেই উল্টাপাল্টা শব্দ শুনতে পায়, যেটা অন্য কেউ শুনতে পায় না। এসব ওর মনের ভুল ছাড়া অন্য কিছু না। নিজের হাতটা সামনে টেবিলে রেখে চিন্তা করতে বলে উঠলেন হাবিবুর রহমান, তুই হয়তো ঠিক বলেছিস সেলিম, আমার এরকমই মনে হচ্ছিল। সত্যি আমার মনে হয় ও কোনো কিছু নিয়ে টেনশনে আছে, যার কারণে এমন শব্দ শুনতে পায়। কেন ওর আব্বু ওর জন্য অনেক দূতাবাস করে রুমে থেকেছিল, ওর আম্মুও থেকেছিল বিষয়টা জানার জন্য, কিন্তু কোনো শব্দ শুনতে পায়নি আয়শা। তবে সে রাতে নাকি আয়না বলেছ প্রতিদিনের মতন সেদিনও শুনতে পায় কিন্তু আয়শা কোনো শব্দ শুনতে পায়নি, যে কারণে আয়শা সেদিন অনেকটাই বিরক্ত হয়ে আয়নার ওপর, আয়না শুন, তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তুই মেডিসিনগুলো নিয়ে আয়শা মামুনিকে নিয়ম করে খাওয়াইছিস, ইনশাল্লাহ আল্লাহর চাহে তো সে জলদি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবে। ও আসলে একটু ঘুমের প্রয়োজন, ঠিকমতো ঘুম না হলে হয়তো এমন অবস্থা হয়। সেলিম শিকদারের কথায় অনেকটাই আশ্বাস পেল হাবিবুর রহমান। তারপর সেলিম শিকদারের থেকে বিদায় নিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে চলে গেল সেখান থেকে। এদিকে কেবিন থেকে বেরিয়ে নিজের কলেজের চলে গেল আয়নাকে আসতে দেখে ওর দুইজন বেস্ট ফ্রেন্ড মমি এবং প্রিন্স দৌড়ে ওর কাছে চলে আসলো। তারপর ওর গাল ফুলিয়ে বলল, কিরে পেতনি, কলেজে আসতে এত সময় লাগে? ক্লাস থেকে শুরু হয়েছে সেই কখন, আর আমরা ক্লাসে না গিয়ে তোর জন্য অপেক্ষা করছি, তোকে ছাড়া তো ভালো লাগে না রে। প্রিয়ার কথা শুনে তাদের সাথে তাল মিলিয়ে মমি বলে উঠল, প্রিয়া তুই ঠিক বলেছিস, তুই এত দেরি করলি কেন বলতো? নাকি তোর আবার সেই রাতের বুকটা হাজির হয়েছে যে কিনা প্রতিদিন রাতে তোর ঘুম ভাঙিয়ে দেয়? কথাটা বলেই একসাথে হাসতে লাগলো প্রিয়া ও মনি। ওদের হাসি দেখে আয়না বিষণ্ণ মগ্ন হয়ে বলল, তোরা সবসময় মজা করিস কেন বলতো? তোদের কি মনে হয় আমি এতদিন তোদের সাথে মিথ্যা বলে মজা করে যাচ্ছি? আমার কিসের এত টেকা পড়েছে যে তোদের সাথে মিথ্যা কথা বলে নিজেকে হাসির পাত্র বানাবো? দেখ, তোরা যদি এসব আমার সাথে তোদের সাথে হতো, তাহলে ঠিকই বিশ্বাস করতে এবং নিজের হাসির পাত্র বানানো। দেখ, এরকম আর আমার সাথে করিস না। আমার সাথে এরকম হাসাহাসি করলে আমি বলে দিচ্ছি তোদের সাথে আমি আর কখনোই কথা বলবো না। আমাকে হাসির পাত্রী বানিয়ে ছেড়েছিস তোরা, আর আমার কষ্টটা এখনো বুঝতে পারলি না তোরা। আমি সত্যি বলছি, প্রতিনিয়ত আমার সাথে এমন অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে, যেটা আমার সাথে না ঘটলে হয়তো আমি বুঝতে পারিব না। কখনো হয়তো আমাকে একা ছেড়ে দিস না প্লিজ।
আমি আর সব কিছু মেনে নিতে পারছি না। নিজের কাছে নিজেই খুব বিরক্ত হয়ে গেছি আমি। কথাগুলো বলেই সেখান থেকে রাগ করে চলে গেল মিম আয়না। সাথে সাথে প্রিয়া আর মনি সেখানে গিয়ে ওর হাতটা ধরে ফেললো। তারপর অসহায় মুখ করে বলল, মনি সরি আর প্লিজ আমাদের তুই মাফ করে দে। আসলে আমরা বুঝতে পারিনি যে মজাটা এভাবে কষ্ট লাগবে তোর। মনির কথা শুনে প্রিয়া অভিমানী কণ্ঠে বললেন, তবে তুই বলেছিস, তুই যে কথাগুলো বলেছিস কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারিসনি, তাহলে আমরাই বা কিভাবে তোর কথাটা মেনে নিব? এমনকি তোর আব্বু কথাটাগুলো বিশ্বাস করেনি। উনি যদি কথাগুলো বিশ্বাস নাই করে তাহলে কিভাবে হবে, এবং সেখানে আমরা কিভাবে কথাগুলো বিশ্বাস করি? যাই হোক, প্লিজ ক্ষমা করে দে, আর এমন হবে না, প্রমিস। প্রিয়ার কথা শুনে মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লো আয়না। ওর এমন অবস্থা দেখে প্রিয়ার মনে ওর পাশে এসে বলল, কিরে তুই কি আমাদের উপর রাগ করে থাকবি? বললাম যে ক্ষমা করে দে, আর কখনো এমন হবে না, প্লিজ। ওদের কথা শুনে আয়না কান্না করতে করতে বলল, আমি তোদের উপর রাগ করি নাই রে, তুই এরা আমার ভুল বুঝছিস। সত্যি আমি তোর কোনো প্রমাণ দিতে পারিনি আমার সাথে এইসব অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার ব্যাপারে, কিন্তু আমি বা কি করব বল? আমি সত্যি সত্যি প্রতিনিয়ত এসব অদ্ভুত ঘটনার সম্মুখীন হচ্ছি, কিন্তু এই ঘটনাগুলো কোনো আমি প্রমাণ কাউকেই দিতে পারছি না বা কাউকে বোঝাতে পারছি না। জানি না কি হয়েছে আমার সাথে, কেনই বা হচ্ছে এসব বলে বাচ্চাদের মতন হু করে কাঁদতে লাগলো আয়না। একে এভাবে কান্না করতে দেখে প্রিয়ার মনি একসাথে বললাম, প্লিজ দোস্ত, তুই কান্না করিস না, আমাদের সত্যি সত্যি ভুল হয়ে গেছে। তোর সাথে এমন মজা করা হয়তো সত্যি বলেছিস, তুই জানিস না এই সত্যি আমাদের কারো কাছে প্রমাণ দিতে পারছিস না। আচ্ছা বাদ দে এসব, এখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়, আমরা বসেই অপেক্ষা করছি তোর জন্য। একসাথে ক্লাসে যাব, নইলে সবগুলো ক্লাস মিস করে ফেলবো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজ। ওদের কথা শুনে নিজেকে যতটা সম্ভব শান্ত করলো আয়না। তারপর নিজের হাত উল্টে পাল্টে চোখ মুখে ব্যাগটা ওর হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেল এবং ফ্রেশ হওয়ার জন্য। কলেজে ওয়াশরুমটা গিয়ে বেশ কিছুক্ষণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপর নিজের ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে সবার সামনে ওয়াশরুমে থাকা আয়নার দিকে তাকিয়ে সে চিৎকার দিয়ে উঠে চোখ বন্ধ করে ফেললো। একটু পর জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে নিজের চোখটা হালকা একটু খুলে সামনে থাকা ওয়াশরুমের আয়নার দিকে তাকালো সে, কিন্তু আশ্চর্যভাবে আয়নাতে সেখানে কিছুই দেখতে পেল না। কিন্তু একটু আগে যখন ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে আয়নার দিকে তাকিয়েছিল, তখন স্পষ্ট দেখছিল আয়নাতে ওর চেহারাটা কেমন বিকৃত এবং বিশ্রী দেখাচ্ছে। কিন্তু এখন সব কিছু স্বাভাবিক। আয়না ব্যাপারটা নিজের মনে ভুল ধারণা করে ওয়াশরুম থেকে বেরিয়ে বান্ধবীদের কাছে চলে গেল। তারপর ওদের কাছে গিয়ে আর কথা না বলায় বাড়িতে সোজা ক্লাস রুম থেকে চলে গেল তিনজন মিলে। সারাটা ক্লাস জুড়ে মন খারাপ করে বসেছিল আয়না। পড়ার দিকে মনোযোগ ছিল না তার, কিছুতেই যেন মন থেকে টেনশনগুলো সরাতে পারছিল না সে। কেন যেন সে তার সাথে এমন হচ্ছে বারবার। সব কিছু ওর মনের ভুল ভেবে উড়িয়ে দেওয়া সম্ভব, এমন হাজারটাও প্রশ্ন সে বারবার মাথা নাড়িয়ে দিয়ে যাচ্ছিল আয়না। ও নিজের যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। কলেজ শেষে নিজের বাসার দিকে রওনা হলো। একটা রিক্সা নিয়ে বাসার সামনে এসে নামলো আয়না। গেট খুলে বাসার সামনেই এসে ডোর বেল চাপতেই আয়েশা বেগম এসে দরজা খুলে দিলেন। আয়নার দিকে তাকিয়ে চিন্তার ছাপ স্পষ্ট দেখতে পেলেন ওর মুখে, তাই নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়না? তোমার মুখটা এমন লাগছে কেন? তুমি কি কোনো বিষয়ে খুব চিন্তিত? আম্মুর প্রশ্নে মুখে কিছুটা মলিন হাসি ফুটিয়ে বলল আয়না, না আম্মু, তেমন কিছু না। আসলে আজকে প্রথম হাসপাতালে আবার কলেজে গিয়েছিলাম তো, তাই খুব টায়ার্ড লাগছে শরীরটা। আমি রুমে যাচ্ছি।
আমি রুমে যাচ্ছি, তুমি আমার জন্য খাবার বানাও, খুব ক্ষুধা পেয়েছে আমার। কথাটা বলেই আয়না বেগম সেখানে পাশ কাটিয়ে নিজের রুম থেকে চলে গেলেন। আয়েশার বেগম ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে ছোট একটা নিঃশ্বাস ছেড়ে ওর জন্য খাবার রেডি করতে চলে গেলেন। আয়েশা নিজের রুম থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে রুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে বলল, আচ্ছা, আমি যদি কলেজে আয়নার নিজেকে যেরকম দেখেছিলাম সেটা কি সত্যি ছিল নাকি আসলেই একটা মনের ভুল? কিন্তু আমি তো স্পষ্ট দেখছি আয়নায় আমার মুখের প্রতিচ্ছবি পরিবর্তে অন্য কারো মুখের প্রতিচ্ছবি ছিল। কি ভয়ানক চেহারা! কিন্তু কে সেই প্রতিচ্ছবি দেখতে পারছি না আমি। তবে কি আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? এসব কি আমার সাথে হচ্ছে? কেনই বা আমার সাথে এসব হচ্ছে? কেন এমন? কথাগুলো ভেবেই নিজের মাথার চুলগুলো টেনে টেনে খাটে বসে পড়ল আয়না। ওর রুমের আয়নার সামন থেকে সরে গেল। আয়নাকে তাকা প্রতিচ্ছবি ঠিক এইভাবেই দাঁড়িয়ে রইল ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে। কিন্তু সে দৃষ্টিগোচর হলো না। বেশ কিছুক্ষণ এভাবে মাথা ধরে খাটের উপর বসে থাকার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আয়নার বেরিয়ে এলো নিজের রুম থেকে। সকালে না রকম চিন্তা, ঠিক খাওয়া দাওয়া না করে বেশ ক্ষুধা লেগেছে তার। তাই সোজা চলে গেল ড্রয়িং টেবিলে। সেখানে গিয়ে দেখলো আয়েশা বেগম ওর জন্য খাবার রেডি করছে, ওকে ডাকতে যাচ্ছে। আয়নাকে নিচে থেকে আসতে দেখে আয়না বেশ মুচকি হেসে বলল, আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম আয়না, তুমি এসেছো, ভালো হয়েছে। আসো, তোমার খাবার রেডি করে এখানে বসে খেয়ে নাও। ওর কথার প্রতি উত্তরে শুধু একটা মুচকি হাসি দিয়ে আয়না সোজা ড্রয়িং টেবিলের দিকে চেয়ারে বসে খেতে শুরু করলো। খাওয়ার সময় অন্য কোনো দিকে মনোযোগ দিল না সে। খুব ক্ষুধা পেয়েছে, তাই খাবারের মধ্যে সব মনোযোগ বসালো। একটু পর ডোরবেলের শব্দ শুনে আয়েশা বেগম গিয়ে দরজা খুলে দিলেন। দরজার ওপাশে হাবিবুর রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশা বেগম হালকা রাগী গলায় বলে উঠলেন, কই ছিলেন এতক্ষণ তুমি? এত দেরি হলো কেন বাসায় ফিরতে? সেই কখন থেকে আয়না বের হচ্ছিল যেতে, এত সময় লাগলো বাসায় আসতে? ফোনটা বন্ধ করে রেখেছো, কতবার ফোন দিয়েছি তোমায় আমি, সে খবর আছে তোমার? আয়েশা বেগমের কথা শুনে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে রুমটার মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করতেই হাবিবুর রহমান বলে উঠলেন, আসলে সেলিমের কেবিন থেকে বের হয়ে আয়নার জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়েছিলাম, আর সেখান থেকেই আমার ছোট্টবেলার পরিচিত বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তার সাথে গল্প করতে আমি একটু দেরি হয়ে গেল। ফোনটা চার্জ না থাকায় কোনো বন্ধ হয়ে গেছে, খেয়ালই করিনি। কিন্তু তুমি এত রাগ হয়েছো কেন বলো তো? হাবিবুর রহমানের কথা শুনে আয়েশা বেগম বিরক্তি নিয়ে বলে উঠলেন, রেগে আছি কি সাধে? দুদিন পর আমার নিজের ব্যবসার জন্য ফিরে যেতে হবে ঢাকায়। তখন আমি তোমার সেই মেয়েটাকে একা বাসায় থাকতে হবে। তাহলে তো দুদিন বাসায় আসো, তো একটু আমাদের সাথে সময় দিতে পারো না? তোমার কি কাজে হেল্প করতে পারি না, তাই না? সারাদিন শুধু বাইরে বাইরে সময় কাটাও। মেয়েটার দিকে তো লক্ষ্য রাখতে হবে নাকি? ওর শরীরটা তো ভালো নেই। আয়েশা বেগমের কথা শুনে নিজের পাঞ্জাবির গুতাম খুলতে খুলতে হাবিবুর রহমান বলে উঠলেন, সেটা তুমি ঠিকই বলেছো আয়েশা, কিন্তু কি করব বলো, ছেলে মানুষ তো, তাই সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে অনেক বিরক্ত লাগে। তাছাড়া আয়নার জন্য আমি ওষুধ নিয়ে আসছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যাবে। আর আমি তো দুদিন বাসায় আছি, এই দুদিন তোমাকে দিলাম, সারাক্ষণ বসেই থাকবো নাকি আমি? আর কোথাও যাব না নাকি? ঠিক আছে, আমি তোমার সাথেই গল্প করব। হাবিবুর রহমানের কথার উত্তরে আয়েশা বেগম হালকা করে হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি দিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। অনেক বেলা হয়ে গেল, দুজনে একসাথে খাবো। স্ত্রীর কথায় মুচকি হেসে ওষুধের প্যাকেটটা তার হাতে দিয়ে
ফ্রেশ হওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালেন হাবিবুর রহমান। তারপর আবার কিছু একটা ভেবে থমকে গিয়ে পিছনে ঘুরে আয়শা বেগমের দিকে তাকিয়ে বললেন, আয়শা কি কলেজ থেকে ফিরেছে নাকি এখনো আসেনিও? হাবিবুর রহমানের কথা উত্তরে আয়শা বেগম নরম কণ্ঠে বললেন, আয়শা অনেক আগেই ফিরেছে, এখন ভাত খাচ্ছে। ও সকালে ঠিক মতো খায়নি, তাই ওর খুব ক্ষুধা লেগেছে ওর। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো জলদি। এ কথাগুলো বাড়ালেন না হাবিবুর রহমান। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলেন। একটু পর ফ্রেশ হয়ে ড্রয়িং টেবিলে সামনে গিয়েই দেখলেন আয়শা মনে অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছে খাওয়া শেষ করে। ওকে এভাবে বসে থাকতে দেখে হাবিবুর রহমান বলে উঠলেন, কি হয়েছে মামুনি, তুমি এভাবে চুপ করে বসে আসছো কেন? খাবার খাওয়া কি শেষ তোমার? হাবিবুর রহমানের কথায় উত্তরে ওনার দিকে তাকিয়ে আয়না মুচকি হেসে বলল, জি আব্বু, আমার খাবার খাওয়াই শেষ। তুমি এখন কখন এলি? আমি তো খেয়ালই করিনি। আয়নার পাশে থাকা চেয়ারে টেনে বসতে বসতে হাবিবুর রহমান বললেন, এই তো এখনই আসলাম। তুমি হয়তো কিছু নিয়ে ভাবছো, যে কারণে আমায় দেখতে পাওনি। আচ্ছা শোনো আয়না, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। সেলিম খুব ভালো ওষুধ দিয়েছে তোমার জন্য। ইনশাল্লাহ ওষুধগুলো নিয়ম করে খেলে তোমার রাতে ঘুম হবে, শরীরটাও ফ্রেশ লাগবে। তুমি ওষুধগুলো নিয়ম করে খাবে, বুঝলে? তোমার আম্মুর কাছে ওষুধ রাখা আছে, গিয়ে নিলে খেয়ে নাও এখন। হাবিবুর রহমানের এমন কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে নিল আয়না। তারপর চেয়ার ছেড়ে উঠে বলল, ঠিক আছে আব্বু, আমি এখনই গিয়ে ওষুধ খেয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না। তারপর আয়শা বেগম চলে গেলেন আয়নার কাছে। আয়না বেগম রান্না তরকারি করছে, গরম করছিল হাবিবুর রহমানের জন্য। আয়না সেখান থেকে গিয়ে আম্মুর পিছনে জড়িয়ে আলতোভাবে হাতের কাঁধে হাত রেখে বলল, আম্মু, আমার ওষুধ কোথায় রেখেছো? আব্বু বলল, আমার ওষুধ নাকি তোমার কাছে রেখেছো? একথা শুনে, আয়নার কথাগুলো শুনে ওর গার দিকে তাকিয়ে থাকা তরকারির বাটিটা পাশে রেখে আয়না বেগম বলে উঠল, দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। তারপর ওষুধের প্যাকেটটা বের করে আয়নার হাতে দিয়ে বলল, এখানে তোমার সব ওষুধ আর প্রেসক্রিপশন আছে। প্রেসক্রিপশন ওষুধ খাওয়ার সময় নিয়মাবলী লেখা আছে, সেগুলো দেখে ওষুধগুলো খেয়ে নেও। আমি তোমার আব্বুকে খেতে দিচ্ছি। আয়শা বেগমের কথায় মুখে মুখে কিছু না বলায় মাথা কেড়ে সায় দিল আয়না। তারপর উনি তরকারির বাটিটা হাতে নিয়ে চলে গেলেন। আয়না ওষুধের প্যাকেটটা খুলে সব ওষুধগুলো নিয়ম করে খেয়ে নিলেন। তারপর ওষুধের প্যাকেট নিয়ে নিজের রুমে চলে গেলেন। দিনের বাকিটা সময় নিজের ঘরেই বসে কাটিয়ে দিল। আর রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ওষুধগুলো নিয়ম করে খেয়ে সকাল সকাল ওই ঘরে এসে শুয়ে পড়লো আয়না। ওর শরীরটা আজ বড্ড বেশি ক্লান্ত লাগছে, ঘুম যেন চোখের উপর বোর করে এসেছে। আর বেশি কথা বলল না, অন্য কোনো কাজে সময় নষ্ট করলো না আয়না বেগম। হাবিবুর রহমানকে বলে সুজান নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। আজ রাতে ওর কোনো সমস্যা হলো না। সারা রাত কীভাবে যে ঘুমালো আয়না, যেন কত জন্মের ঘুম বোর করে আসে ওর আয়নার চোখে। সকালে আয়না বেগমের ডাকে ঘুম ভাঙল। ওর বিছানায় শুয়ে দেখলো এবং মিটি মিটি চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, আম্মু, এখন কটা বাজে? ফজরের আজান কি হয়েছে? আয়নার কথাগুলো শুনে মুচকি হেসে আয়শা বেগম বললেন, তোমার কি মনে আছে হয় আয়না, চারিদিকে সূর্য উঠে রোদের তীব্রতা বেড়েই চলছে, আর তুমি বলছো এখন ফজরের আজান হয়েছে কিনা? ভালো করে খেয়াল করে দেখো, এখন বেলা 9টা বাজে। চলো। আয়শা বেগমের কথা শুনে এক লাফে উঠে আয়শা, তারপর বড় বড় একটা চোখে তাকিয়ে ভালোভাবে লক্ষ্য করলো সে। হায় আল্লাহ, এত বেলা হয়ে গেছে, আর তুমি আমাকে এক্ষুনি ডাকোনি? এটা কিন্তু নয়, ফজর নামাজটাও মিস হয়ে গেল, আর তাছাড়া কলেজেও যেতে দেরি হয়ে যাবে। আজ তুমি আমায় আর ডাকলে না আম্মু। কালকে কলেজের 2টো ক্লাস মিস করেছি, আজকের 2টো ঘুমিয়েছি আমি।
যে সকালে জগতে পারলাম না, আমার ডাকলে না কেন তুমি আম্মু? আমার কথাগুলো এতদিন পর পর মন ভরে ঘুমিয়েছে। আমি তার ঘুমটা ভাঙিয়ে তাকে কষ্ট দিতে পারিনি। সমস্যা নেই মামুনি, তুমি এখন অজু করে এসে কাজা নামাজ আদায় করে নাও, আর আমি ততক্ষণে তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। তুমি রেডি হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করে কলেজে চলে যাও। তো একটা ক্লাস মিস হয়ে গেলে খুব সমস্যা হবে না। আর এমনিতে তুমি ব্রিলিয়েন্ট ছাত্রী, সেটা কলেজের টিচাররাও জানে। কথাগুলো বলেই আয়না আর কিছু বলার সুযোগ না দিল। ওর কপালে একটা চুমু এঁকে দিল এবং সেখান থেকে চলে গেল আয়শা। আয়শা আর কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে ফজরের কাজা নামাজ আদায় করে কলেজের জন্য রেডি হয়ে নিল। তারপর নিচে এসে ব্রেস্টফিড শেষ করে সেখান থেকে ব্রেকফাস্ট শেষ করে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। পেঁচিয়ে গেছে 5টা দিন। এই 5টা দিনের মধ্যে আয়না কোনো রকমে কোনো সমস্যা হয়নি। রাতে আর সেই অদ্ভুত শব্দটাও শুনতে পেত না, না ভুলভাল কিছু চোখে পড়তো না তার। জীবনের অনেক বেশি স্বাভাবিক সুন্দর হয়ে উঠেছে আয়নার। সব কিছুতেই যেন নিজেকে অনেক প্রফুম লাগে। আয়না ভুলেই গেছিল 5 দিন আগের সেই ভয়ানক স্মৃতিগুলো। মনে মনে ভেবে নিয়েছিল সেগুলো ওর শারীরিক দুর্বলতার কারণে, মনের ভুল ছাড়া অন্য কিছু ছিল না। তাই সে সময় মতো ওর এমন শব্দগুলো এবং এমন অস্বাভাবিক জিনিসগুলো দেখত। এখন সেই সবগুলো কোনোটার বই ওর মাঝে নেই। নিজেকে নতুন করে গুছিয়ে নিচ্ছে আয়না। পড়াশোনায় মনোযোগ হয়ে উঠল সে। সে সব সময় আগের মতন হাসি খুশি এবং প্রাণবন্ধ হয়ে উঠল আয়না। সে অনেক খুশি থাকার চেষ্টা করে। হাবিবুর রহমান আর আয়না বেগমের মেয়েকে নিয়ে এমন চিন্তিত আছেন। তারা খুশি হয়ে সেলিম শিকদারের উপর, কারণ ওদের সকলের ধারণা সেলিম শিকদারের ওষুধ খাওয়ানোর কারণেই অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে আয়নার জীবন। আসলে সেসব কিছু ওর শারীরিক দুর্বলতার কারণে। এসব আবুল তাবুল জিনিস দেখলে শুনতে পেত সে। রাত 10টায় নিজের রুমে পড়ার টেবিলে পাশে বসে চেয়ারে মনোযোগ দিয়ে বইগুলো পড়ছে সে। সামনের মাসেই এক্সাম তার। যতটা সম্ভব পড়াশোনা করে নিজেকে এক্সামের জন্য প্রস্তুতি করছে সে। এমনিতেই 1 মাস নানা রকম টেনশন থাকার কারণে পড়াশোনার অনেকটাই পিছিয়ে গেছে সে। তাই এক্সামের জন্য বেশ ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তাকে। তখনই আয়নার রুমে দরজা ঠেলে ওর রুমে প্রবেশ করে আয়শা বেগম। হাতে তার একটা গরম দুধের গ্লাস এবং দুধ, ও আরেক হাতে তার ফোন। তারপর আয়নার পাশে এসে দাঁড়িয়ে ওর মাথায় হাতটা বুলিয়ে দিতে লাগলো এবং তার কাছের দিকে ফোনটা আয়নার দিকে এগিয়ে দিয়ে বলল, উদয় কল করেছে, কথা বলল আয়না। তারপর বইটা বন্ধ করে এটা খেয়াল করে নিল মামুনি। আমি যাই হোক একটু পরে আসবো। উদয় হলো ডাক্তার সেলিম শিকদারের একমাত্র মাহারা ছেলে। উদয় যখন অনেক ছোট তখনই তার মারা যায় মা, এবং সে থেকে বাবার আদরেই বড় হয়েছে সে। উদয়কে দেখতে যেমন সুদর্শন ও আচরণও ঠিক তেমনি ততটাই সুন্দর। মাস্টার শেষ করে বিদেশে গিয়েছিল সে ডাক্তারি পড়ার জন্য। আয়নার সাথে উদয়ের বিয়ে ঠিক করা আছে অনেক আগ থেকেই। উদয় ডাক্তারি পড়া শেষ করে দেশে ফিরলেই বিয়ে হবে ওদের। ফোনটা করেই কানেই ধরতেই পাশ থেকে উত্তেজিত গলায় বলে উঠল উদয়, আয়না কি করছো তোমায়? তুমি নাকি রাতে ঠিক করে ঘুমাও না, তোমার শরীর অসুস্থ। উদয়ের এমন উত্তেজিত হয়ে দেখে মুচকি হেসে চেয়ারের সাথে হেলান দিয়ে অভিমানী গলায় বলে উঠল আয়না, রিল্যাক্স উদয়, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি আর ভালো আছো? এতদিন পর তোমার মনে পড়লো আমার কথা। সরি শোনা, আসলে আমার পড়াশোনার মাঝে এত বিজি থাকতে হয় যে কিছুতেই সময় দিতে উঠতে পারি না। বাট আজ থাকতে পারলাম না, তাই কল করলাম।
কিন্তু তুমি অসুস্থ হয়ে মনটা খারাপ হয়ে গেল। হয়তো তোমার মন অনেক খারাপ হবে না। আমি ঠিক আছি, আমি একদম সুস্থ। তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, অনেক বেশি মিস করছি তোমায় আমি। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল উদয়। আমরা কি তোমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে না আয়না? আমিও তোমার প্রতি মুহূর্ত মিস করছি, তবে তুমি চিন্তা করো না, আমি 15 দিনের মাঝে দেশে ফিরবো। আর এই 15 দিনের মাঝে হয়তো আর কথা বলতে পারবো না, বিজি থাকবো খুব। তবে দেশে ফিরলেই তোমাকে নিজের বউ করে সারা জীবনের জন্য তুলে নিয়ে আসবো। উদয়ের কথায় লজ্জা মাখা হাসি দিল আয়না। তারপর এভাবে আরো অনেক অনেক কথা বলল হৃদয়ের সাথে। কথা বলা শেষ করে ফোনটা রেখে দিয়ে রুমে প্রবেশ করলো আয়েশা বেগম। রুমে ঢুকতেই আয়েশার পাশে এগিয়ে এসে আয়েশা বেগম ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, বাহ আয়না, তুমি সব কিছু দুধ খেয়ে নিলে। এই তো হলো আমার লক্ষ্মী মেয়ে, খুব ভালো করেছো তুমি। উদয়ের কথা আর কিছু জানতে চাইল না আয়েশা বেগম। তারপর আয়নাকে নিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে ওর কপালে চুমু এঁকে দুধের খালি গ্লাসটা ওর ফোনের হাত থেকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল আয়েশা বেগম। আয়েশা বেগম চলে যেতেই আয়না বেগম টেনশনে পড়ে গেলেন। অবাক হয়ে ভাবতে লাগলো, গ্লাসের দুধটুকু খেয়ে খেলো, কেউ তো খায়নি এতক্ষণ হুদয়ের সাথে কথা বলায় মনোযোগ ছিল ওর, তাহলে দুধের গ্লাসের খালি হলো কি করে? কথাগুলো ভাবতে ভাবতেই যেন মাথা ধরে যাচ্ছে আয়না। অনেক ভেবেচিন্তে আয়না নিজের মনকে বুঝালো যে দুধ হয়তো ওই খেয়েছে। উদয়ের সাথে কথা বলা এত মনোযোগী হয়েছিল যে কখন খেয়েছে তার মনে নেই। তাছাড়া ওর রুমে তো এখনো এছাড়া আর কেউই ছিল না। সে দুধের খালি গ্লাসটা খেয়ে খালি করেই রেখে দিয়েছে। আর তাছাড়া দুধের গ্লাসটা তো ওর কাছেই ছিল, এখন হয়তো কেউ খেলে অবশ্য তাকে দেখতে পারতো। কথাগুলো ভেবে নিজের মনকে সান্ত্বনা করলো আয়না। তারপর আর পড়াশোনা মনোযোগ বসাতে পারলো না। সে বই পুস্তক সব গুছিয়ে বিছানার দিকে শুয়ে পড়লো আর ঘুমানোর চেষ্টা করলো আয়না। কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল সে। গভীর রাত, চারিদিকে অন্ধকার গুনশান, কোথাও কোনো মানুষের শব্দ নেই। হঠাৎ করে কার ডাকে তার ঘুম ভেঙে গেল আয়নার। সে ওকে যেন মধুর কণ্ঠে আয়না আয়না বলে কে ডাকছে। চোখে অতিরিক্ত ঘুম থাকার কারণে চোখ তুলতে পারছে না আয়না, তবে ওর কানে স্পষ্ট শুনতে পাচ্ছে ওকে কেউ নাম ধরে ডাকছে। কেন পুরুষালী কণ্ঠে কে ডাকছে। বেশ কিছুক্ষণ ডাকার পর হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল, আর কেউ ডাকছে না আয়নাকে। তখনই আয়নার ঘুম পুরোপুরি ভেঙে গেল। লাফিয়ে লাফিয়ে বসে উঠল। গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রুম অন্ধকার, শুধু ডিপ লাইটের আলোতে হালকা হালকা দেখা যাচ্ছে সবকিছু। আয়না ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে টেবিলের পাশে চলে গেল। টেবিলে রাখা গ্লাস ভর্তি পানির হাতের তুলে নিয়ে টকটকে করে পুরোটাই খেয়ে নিল। তারপর গিয়ে রুমের লাইটটাও সুইচ অন করলো। রুমটা পুরোপুরি আলোকিত। আয়নার আর ঘুম আসলো না, তাই ও বেলকনিতে চলে গেল রাতের আকাশ দেখতে। আকাশ পানে তাকিয়ে আছে আয়না। কত সুন্দর একটা বড় চাঁদ উঠেছে আকাশে। আয়না সেটা দেখছে আর ভাবছে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো। ওকে কে ডাকছে? সেটা কি সত্যি কেউ ছিল সেখানে, নাকি এটা ওর মনের ভুল ছিল? কি শুরু হলো আবার ওর সাথে? কেউ কি কোনো কিছু ভালোই চলছিল, আবার কোনো শুরু হলো ওর সাথে? কথাগুলো মনে মনে ভাবছে আর চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো আয়নার। তখনই আয়নার পাশে কারো উপস্থিতি বুঝতে পারলো। মাঝে মধ্যে খুব ভয় নিয়ে পাশে তাকালো আয়না। তাকিয়ে দেখলো ওর আম্মু আয়েশা বেগম দাঁড়িয়ে আছেন। ওর দিকে এক নজরে অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছেন। আয়না আয়েশা বেগমের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে উঠল, আয়না আম্মু, এত রাতে তুমি আমার রুমে কি করছো? ঘুমাওনি এখনো?
আয়নার প্রশ্নগুলো শুনে ওর দিকে তাকিয়ে চোখ সরে নিল আয়েশা বেগম। তারপর অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আসলে ঘুম আসছিল না, তোমার কথা খুব চিন্তা হচ্ছিল এবং তাই তোমার কাছে চলে এলাম। তুমি ঘুমাওনি কেন এখনো? কেন দাঁড়িয়ে আছো এখানে? চলো আমি তোমার মাথায় হাত বুলিয়ে তোমার ঘুমিয়ে পড়াই। কেন জানি আয়েশা বেগমের এমন স্নেহে মায়া কণ্ঠে আয়েশার কোনো প্রশ্নই করতে ইচ্ছা হলো না তাকে। তাই আর কথা না বাড়িয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়ল। আয়েশা বেগমের রুমের লাইট বন্ধ করে দিল। আয়েশার পাশে বসে ওর মাথায় অলতো করে হাত বুলিয়ে দিল আয়েশা। আয়েশা আয়না চোখ বন্ধ করে শুয়ে থাকতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। পশম আরামে আয়না ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর ঘুমের মাঝে খেয়াল করলো যেন ওর কপালে কেউ ঠোঁট ছোঁয়াচ্ছে আর ওর মুখে কারো গরম নিঃশ্বাস এসে আসতে পড়ছে বারবার। আয়নার মুখে মুচকি হাসি ফুটে উঠলো, কারণ আয়না ভাবছে হয়তো এটা ওর আম্মু ওকে আদর করছে। এটা আর চিন্তা না করে গভীর ঘুমে সে তলিয়ে গেল। ফজরের সময় ঘুম ভেঙে গেল। বলল আয়না। পাশে তাকিয়ে দেখলো আয়েশা বেগম ওর পাশে নেই। তাই আয়না ভাবলো ওর আম্মু হয়তো রাতে ঘুমাতে ওর নিজের রুমে চলে গেছেন। তাই ছোট একটা নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে ফ্রেশ হয়ে এলো, ফজরের নামাজ আদায় করে নিল। তারপর বাইরে বেরিয়ে ওর আম্মুর কাছে রান্নাঘরে চলে গেল আয়েশা। সেখানেই আয়েশা বেগমের পিছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, আম্মু, কাল রাতে তুমি কখনো আমার পাশ থেকে চলে এসেছিলে? রাতে আমার কাছে কি খুব ক্ষতি হয়ে যেত? অত রাতে কি দরকার ছিল আমার রুম থেকে চলে আসার? আমার কাছেই থাকতে পারতে। আয়েশার কথাগুলো শুনে ওর দিকে তাকিয়ে আয়েশা বেগম বলল, বুকুসকে তিনি বললেন, তোর রুমে অত রাতে চলে এসেছি মানে? আমি তো রাত 10টার সময় যখন ঘুমিয়ে পড়েছিলাম তখনই দুধের খালি গ্লাসটা নিয়ে রুম থেকে চলে আসলাম। তারপর তোর কাছে আর যাওয়া হয়নি, তোর রুমেও আমি যাইনি। তবুও তাছাড়া নিজেকে রুম থাকতে এত বড় হয়েছিস, তোর রুমে কেনই বা আমি থাকবো বলতো মামুনি? এখন যা, তোকে আমার ডিস্টার্ব করবে না, রান্না করে দাও। তুমি টেবিলে গিয়ে বসো, আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসছি। আয়েশা বেগমের কথা শুনে আয়না অবাক হয়ে তাকায় ওর দিকে। তারপর বিস্মৃত কণ্ঠে বলে উঠল, এসব কি হচ্ছে বলো তো আম্মু? তুমি না মাঝরাতে আমার রুমের দিকে আমার মাথায় হাত বুলিয়ে দিলে আর আমি ঘুমালাম, আর তুমি বলছো তুমি রাত 10টার দিকে চলে এসেছো। আয়েশার কথাগুলো শুনে বিরক্তি নিয়ে তাকালেন আয়েশা বেগম। তারপর বিরক্তির সুরে বললেন, দেখ আয়েশা, এখন কিন্তু এসব দুষ্টামি করার মুডে আমি নেই। আর এখান থেকে যা, আমাকে কাজ করতে দে। কথাগুলো বলেই নিজের কাজে মন দিলেন আয়েশা বেগম। আয়েশা যেন আর কিছুই না বলে সেখান থেকে মুখটা গুমর করে নিজের রুমে চলে আসলো। তারপর ভাবতে লাগলো গত রাতের কথাগুলো। তাহলে কি রাতের আম্মুকে স্বপ্ন দেখছি? কিন্তু এটা কিভাবে হতে পারে? ও তো বাস্তবে দেখেছিল আম্মু এসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে চলে যায়। কি হচ্ছে এসব আমার সাথে? এসব না কোনো রকম টেনশন, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আয়নার। ড্রয়িং রুমে এসে চুপ করে বসে রইল সে। তখনই হাবিবুর রহমান সেখানে এসে উপস্থিত হলেন। আয়নাকে চুপ করে বসে থাকতে দেখে হঠাৎ বললেন, কি হয়েছে মামুনি? এত রাতে ভালো কি ঘুম হয় নাই তোমার? এইভাবে গুমর মুখ করে বসে আছো কেন? হাবিবুর রহমানের কথা শুনে আয়না হেসে বলল, না আব্বু, তেমন কিছু না, আসলে ভালোই লাগছিল না কোনো কিছু। আজকে কলেজে তাড়াতাড়ি যাব ভাবছি, সামনে তো ফাইনাল ইয়ার, তাই ক্লাস মিস করতে চাই না। তুমি আম্মুকে
বলে দিও আমি কলেজে কিছু খেয়ে নেব, আমি কলেজে যাচ্ছি এখন। কথাগুলো বলেই ওর আম্মুকে এক প্রকার এগিয়ে দিয়ে রুমের দিকে পা বাড়ালো আয়না। ও যেতে যেতে দেখলো হাবিবুর রহমান পিছু ডেকে বললেন, আয়না মামুনি একটু দাঁড়া। ওনার কথাগুলো শুনে পিছন ঘুরে তাকায় আয়না, তারপর চোখ দিয়ে ইশারা করলো কেন ডাকছে আব্বু। তখনই হাবিবুর রহমানের পাশে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মামুনি, বললো আমায়, তোমায় এমন চিন্তিত দেখাচ্ছে কেন? হাবিবুর রহমানের এমন কথা শুনে মুচকি হেসে আয়না বলল, কিছুই হয়নি আম্মু, আসলে সামনে এক্সাম ইয়ার তো, তাই একটু তাড়াতাড়ি করে কলেজে যেতে চাচ্ছি। তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি আসি। কথাগুলো বলেই পিছনে ঘুরতে নিয়েই আবারও পিছু ডাকে হাবিবুর রহমান। তারপর গভীর গলায় বললেন, তুমি আমার কাছে মিথ্যা বলছো আয়না, তুমি বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে, না হলে তুমি এভাবে ভুলে যেতে পারো আজকে আমি চলে যাব 1 মাসের জন্য, আর মাঝে আর বাসায় ফিরবো না। তুমি কিভাবে আজকে কলেজ যাচ্ছ? তুমি না কাল বলেছিলে আর সারাদিন আমার সাথে থাকবে? হাবিবুর রহমানের কথা শুনে জিভে কামড় দেয় আয়না, তারপর অসহায় ফেস করে বলে, সরি আব্বু, সত্যি আমি একদম ভুলে গেছি তুমি যে আজকে চলে যাবে। তাহলে আজকে সারাদিন কলেজে যাবে না, আমি সারাদিন বসবো এবং তোমার সাথেই থাকবো। এই কথা শুনে মুচকি হেসে হাবিবুর রহমান তারপর ওর মাথায় হাত বুলিয়ে বলেন, এখন বলো তুমি কি করবে? এত চিন্তিত কি হয়েছে তোমার মামুনি? ওনার প্রশ্নে কিছুক্ষণ চুপ থাকার পর আয়না বলল, তারপর ওর আব্বুর দিকে তাকিয়ে বলে উঠল, না সত্যি তেমন কিছুই না, তুমি চিন্তা করো না, চলে আমরা একসাথে ব্রেকফাস্ট করি। আয়নার কথাগুলো শুনে কোনো প্রশ্নই করল না হাবিবুর রহমান। তারপর আয়েশা বেগম সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসলেন। 3 জনে মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিলেন। সারাদিন বেশ ভালোই কেটে গেল আয়নার। রাতের কথা মাথা এসে বিকালের দিকে বেরিয়ে যায় ওর। বিকালের দিকে হাবিবুর রহমান সবার সাথে বিদায় নিয়ে 1 মাসের জন্য নিজের ব্যবসার কাজে চলে যান জেলায়। 3 দিন আগে যাওয়ার কথা থাকলেও কিছু কাজের জন্য কয়েকদিন বেশি ছুটি কাটিয়ে গেলেন তিনি। সন্ধ্যার সময় চেয়ার টেবিলে বসে কলেজে পড়া রেডি করছে আয়না। বান্ধবীদের কাছ থেকে ফোন করে সকল পড়া জেনে নিয়েছে সে, সেগুলো বসে বসে কমপ্লিট করছে। এমন সময় আয়না খেয়াল করলো ওর জানালার কাছে একটা অনেক সুন্দর অচেনা পাখি বসে ওর দিকেই তাকিয়ে আছে। পাখিটাকে দেখে আয়নার লোভ সামলাতে না পারলো না, হা করে তাকিয়ে থাকে পাখিটির দিকে। পাখিটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পাখিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চুষায় দিল সে। জানালার কাছে বসলো, কিন্তু পাখিটি দেখে দৌড়ে না দিয়ে সেখানে চুপটি করে বসে তাকিয়ে রইল তার দিকে। আয়না জানালার কাছে গিয়ে পাখিটাকে হাত বাড়িয়ে ফু করলো এবং সেখানেই উড়ে যায়। পাখিটি উড়ে যেতেই দেখলো আয়না মনে মনে আফসোস করে বলল, ইস, কেনই যে চেয়ার ছেড়ে এখানে উঠতে আসতে গেলাম। এর কারণেই পাখিটি সেখান থেকে চলে গেল। কি সুন্দর পাখিটা আমার জন্য চলে গেল। এখানে না উঠলে আসলে ওকে আর কিছুই দেখতে পারতাম। কথাগুলো ভেবেই নিজের উপরে নিজের রাগ হচ্ছে আয়নার। তারপর আফসোস করতে করতে এসে বলে চেয়ারে বসে আবার পড়াশোনার মনোযোগ দিয়ে দিল। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আয়না আবারও খেয়াল করলো সেই পাখিটা এবার ওর রুমের জানালায় এসে বসেছে। পাখিটা দেখেই খুশিতে লাফিয়ে উঠলো আয়না। তারপর তাড়াতাড়ি করে চেয়ার ছেড়ে উঠে পাখিটার কাছে এগিয়ে যেতে নিল। আর তখনই পাখিটা উড়াল দিয়ে বাসার ছাদের উপর চলে গেল। পাখিটাকে ছাদের উপর যেতে দেখে আয়না কোনো কিছু না ভেবেই ছাদের দিকে দৌড় দিল। পাখিটা দেখে বলল, ছাদের উপর পৌঁছাতেই যেন মনটা ভরে গেল। আয়নার সন্ধ্যার মৃদু বাতাস, চারিদিকে শীতলতা যেন তুলছে তাকে, চারিদিকে মোমো করছে ছাদের মতো গ্রান তাকায় ফুলের বাগানের ফুলের মিষ্টি গ্রান। মনটাই যেন ভরে যাচ্ছে আয়নার। ছাদের এমন কর্নারের রেলিংয়ের
উপর বসে আছে সেই অচেনা পাখিটি। আয়নার কোনো কিছু না ভেবেই এক পা দু পা করে পাখিটার দিকে এগিয়ে যায়, সেটাও আবার কাছ থেকে দেখবে বলে। কিন্তু পাখিটা একটু নড়াচড়া করছে না, মূর্তির মতন চুপ করে বসে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়না কোনো কিছু না ভেবেই পাখির দিকে হাত বাড়িয়ে দিয়ে আয়নার সামনে পাখিটার একটি বিশাল বড় কাকের রূপে পরিণত হলো। চোখের সামনে এমন অদ্ভুত দৃশ্য দেখে চিৎকার করে পিছিয়ে গেল আয়না। আবার ভয়ে তোর করে কাঁপতে লাগলো। ও বুঝতে পারলো এটা কিভাবে সম্ভব হলো। ছোট্ট একটা পাখি কিভাবে এত বড় কাকে পরিণত হলো। কাকটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় আর খুব হিংস্র দেখতে। আয়নার ভয়ে তোর করে কাঁপতে থাকে। ছাদ থেকে নেমে সে শক্তিটুকু দিয়ে সেখানের মাঝে গেল। সেখানে নেই এখন। আয়নাকে ভয় পেতে দেখে যেন বিকট শব্দে হেসে কাকটি। ওর হাসিটার আওয়াজ শুনে আরো বেশি ভয়ে কেঁপে উঠল আয়নার শরীরের প্রতিটি লোম যেন দাঁড়িয়ে আছে ভয়ে। তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করে মুখের সামনে হাত তুলে ডেকে আয়নার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, না, এসব আমার চোখে হবে না। এখানে তেমন কিছুই হচ্ছে না যেমন আমি দেখতে পাচ্ছি। এগুলো আমার শরীরের দুর্বলতা। আমি এমনটা ভাবছি, এগুলো আমার হ্যালুসিনেশন ছাড়া কোনো কিছুই নয়। আমার মনের ভুল। এসব সামনে কাক নেই, আর না আমার কোনো ছোট পাখি দেখেছিলাম, না আমার মনের ভুল। এসব আমার মনের ভুল। হ্যাঁ, এসব কি? এগুলো কথাগুলোই এক নিঃশ্বাসে বলে নিজের চোখটা দিয়ে ডেকে নেয় আয়না। তারপর নিজের ভয় কাটানোর চেষ্টা করে বেশ কিছুক্ষণ চোখে ডেকে রাখার পরও যখন আওয়াজ শুনতে পায় না, তখন নিজের চোখের উপর থেকে হাতটা সরিয়ে ফেললো আয়না। আর তারপর চারিদিকে তাকিয়ে দেখে ওর আশেপাশে সামনে কোথাও কাক বা কোনো পাখি নেই। পুরো ছাদটাই একদম ফাঁকা, কিন্তু চারিদিকে অদ্ভুত একটা বিশ্রী গন্ধে মুখ করছে, কিন্তু তার উৎস কোনো খুঁজাই পাচ্ছে না আয়না। চারিদিকে বেশ ভালো করে তাকিয়ে খুঁজতে থাকে এবং কাকটাকে ওর গন্ধে উৎসাহিত করতে থাকে, কিন্তু কোথাও কোনো কাক বা গন্ধের উৎসাহ খুঁজে পায় না। আয়না শেষে বিরক্তি নিয়ে ছাদ থেকে নেমে ভেবে পিছনে ঘুরতেই চমকে উঠে সে, কারণ সেখানের পিছনে দাঁড়িয়ে আছে কালো কুচকুচে রঙের একটি ছোট্ট বিড়াল। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে বিড়ালটা পায়ে চোট পেয়েছে। ভয় পেয়েও বিড়ালটা আঘাত পেতে বেশ মায়া হয় ওর। তাই বইটা মনের মাঝে মাটি ধীরে ধীরে এগিয়ে যায় বিড়ালটার কাছে। তারপর বিড়ালটার পাশে হাঁটু গেড়ে বসে কাঁপা কাঁপা হাতে বিড়ালটাকে কোনো তুলে নেয় সে। বিড়ালটা কোনো শব্দ না করে ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। বিড়ালটা তুলে নেওয়ার পর আয়না খেয়াল করে দেখে বিড়ালটার পাশে বেশ কিছুটা কেটে গেছে। তাই ওর দেরি না করে বিড়ালটা মাথায় হাত বুলাতে বুলাতে ওকে নিয়ে নিজের রুমে চলে আসে আয়না। তারপর ড্রয়িং রুমের ড্রয়ার থেকে ওষুধ বের করে বিড়ালটার পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় আয়না। তো এখানেই বলে তিনি ওনার ঘটনাটি শেষ করে ফেলেন এবং এই ছিল আজকের এপিসোড। যদি আপনারা পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করব। 100টা কমেন্ট হলেই আমি পার্ট 2 নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে।